রচনা বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে, কিন্তু শ্বশুরবাড়ির চারিপাশের পরিবেশ দেখে সে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই আলু, পেঁয়াজ, টমেটো, উচ্ছে, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি ইত্যাদির গল্প তাকে শুনতে হয়, অর্থাৎ তার শ্বশুরবাড়ি ভরা বাজারের মধ্যে। সকাল হতে না হতেই তার শ্বশুরবাড়িকে ঘিরে চারপাশে বড় বাজার বসে। সেই এলাকার সকলেই সেই বড় বাজারে বাজার করতে আসে। মাছের বাজার, মাংসের বাজার, শাকসবজির বাজার, সবকিছু একসাথে। তাই রচনা ভীষণই বিরক্ত। এমনই একদিন সকালে, আরে ও দিদি, গ্রাম থেকে তাজা তাজা সবজি নিয়ে এসেছি, তাড়াতাড়ি চলে আসুন। আলু, পটল, ঝিঙে, শাকসবজি সব আছে। মাছ মাংস কিনবেন পরে, তাড়াতাড়ি সবজি কিনে নিয়ে যান, কারণ শীতের গাজর, মূলো, বেগুন সব কিন্তু শেষ হয়ে যাবে। একেবারে তাজা তাজা সবজি, মাত্র 40 টাকা কেজি। তাড়াতাড়ি আসুন। ও দাদা, পাশের দোকানে যাবেন না, আমি আগে আপনাকে ডেকেছি, তাই আপনি আগে আমার কাছে আসুন। বাজারওয়ালাদের চিৎকার চেঁচেমেচি শুনি সাত সকাল বেলাতেই রচনার ঘুম ভেঙে যায়। সে কানের মধ্যে বালি চাপা দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সে মোটেই ঘুমাতে পারে না। অসহ্য একেবারে। প্রত্যেক দিনই বাজারওয়ালাদের জন্য আমার ঘুম ভেঙে যায়। শীতের সকালে একটু যে শান্তি করে ঘুমাবো, না, সেটা সম্ভব নয়। অসহ্যকর। ঘরে রোদ আসবে, কিন্তু আমি জানালা খুলতে পারবো না, কারণ আমার জানালার বাইরেই সব আলু, পটল নিয়ে বসে পড়েছে। ধ্যাৎ। এই বলে রচনা কোনো মতে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যায়। সেখানে তার শাশুড়ি মা এবং স্বামী দুজনে বসে চা খায়। বৌমা, আমি বুঝতেই পারছি আমাদের বাড়িতে থাকতে তোমার খুব অসুবিধা হচ্ছে। সবেমাত্র বিয়ে করে এসেছো তো, তাই একটু মানিয়ে নিতে সমস্যা হবে। দেখবে ধীরে ধীরে কিছুদিন কেটে গেলে তুমি এই বাজারের পরিবেশ মেনে নিতে পারবে। এরকম পরিবেশ মোটেই মেনে নেওয়া যায় না। আমার বাপের বাড়ির চারপাশে একটা পিন পড়লে পর্যন্ত শব্দ পাওয়া যেত না, এতটা নিস্তব্ধ ছিল। কিন্তু এখানে সারাদিন মাছের বাজারের মতো আওয়াজ। আমার সত্যি ভালো লাগছে না। এভাবে দিনের মধ্যে যতক্ষণ বাজার বসে ততক্ষণ রচনার মুড একেবারে খারাপ থাকে। তবুও রচনাকে ঘরের কাজকর্ম করতে হয়, রান্নাবান্না করতে হয়। দুপুরবেলা হতে না হতেই বাজারওয়ালারা উঠে চলে গেলে রচনা একটু শান্তি পায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, এই শীতের মধ্যে আমার ঘর একেবারে ঠান্ডা বরফ হয়ে গেছে, কিন্তু আজকে আমি আমার ঘরের জানালা খুলবো, না হলে আমার ঘরে রোদ ঢুকবে না। তাতে যদি বাজারের শব্দে আমাকে কানে হেডফোন দিয়ে থাকতে হয় তাও ভালো। এই বলে রচনা যখনই ঘরের জানালা খুলে, তখনই দুটো বাদর তার জানালায় ঝাঁপ দিয়ে এসে পড়ে। কারণ সেদিন জানালার বাইরে বাজারে আজকে বাদর খেলা দেখানো হয়। বাদর দুটোকে দেখে রচনা ভীষণই ভয় পেয়ে যায়। ও বৌদি, বাদর নাচ দেখবেন নাকি? আমার দুই বাদরের নাম ক্যাটরিনা, দীপিকা। ওরা খুব সুন্দর নাচে। এই যে ক্যাটরিনা, চিকনে চামিলে নাচ দেখা হতো, আর দীপিকা তুমিও নাচো। এই কথা শুনে দুই বাদর বাজারের মধ্যেই নাচতে শুরু করে দেয়, যা দেখে রচনা খুবই ক্ষেপে ওঠে। এই, আমার ঘরের সামনে দিয়ে যাও বলছি। আমার কোনো বাদর নাচ দেখার ইচ্ছা নেই। আর একটু হলে তোমার এই ক্যাটরিনা আর দীপিকার জন্য আমার তো হার্ট অ্যাটাক চলে আসছিল। তুমি তোমার দুটো বাদরকে নিয়ে এখান থেকে কেটে পড়ো। এই শুনে বাদরওয়ালা তার বাদর দুটোকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তবুও রচনার শান্তি নেই, কারণ সেই জায়গা ফাঁকা হওয়া মাত্রই সবজিওয়ালারা বাজার নিয়ে বসে পড়ে। এভাবে প্রত্যেক দিন বাজারের উপদ্রবে রচনা যেন আর পেরে ওঠে না। একদিন, রাহুল, তুমি প্লিজ একটা ফ্ল্যাট কিনে আমাকে এখান থেকে নিয়ে চলো, কারণ আমি আর বাজারের মধ্যে থাকতে পারবো না। সকালবেলা আমি বাড়ি থেকে বেরোতে পারি না। চারিদিকে সবজি পড়ে থাকে, আর এদিকে ওদিকে তাকালেই মুরগি কাটা, মাটন কাটা দেখতে হয়। আরে, তুমি ব্যাপারটা তো সিরিয়াসলি নিচ্ছ কেন? আমাদের জমির ভ্যালু অনেক বেশি, কারণ এটা একদম রাস্তার ধারে। এখানে যদি বাজার বসে তাহলে অসুবিধা কোথায়? আর বাজার তো বাইরে বসেছে, বাড়ির মধ্যে তো আসেনি। হ্যাঁ, সেটাই কোনোদিন দেখবে। বাজার বাড়ির মধ্যে ঢুকে গেছে, আর আমার মাথার উপরে সবজিওয়ালা বসে বসে বাজার বিক্রি করছে। আমি কেন যে তোমাকে বিয়ে করলাম আমি জানি না। এভাবে রচনা রাহুলের সাথে খুবই ঝগড়া করে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন সকালবেলা রচনা যখন বাড়ি থেকে বেরোয়, তখন সে দেখে তার পায়ের চারপাশে টমেটো, আলু, ঝিঙে, বেগুন, গাজর, পালং শাক ইত্যাদি পড়ে আছে। বাড়ির উল্টো দিকেই মুরগির মাংস, মাটন বিক্রি করা হচ্ছে, যা দেখে রচনার ভীষণই ঘৃণা লাগে। কিন্তু এমন সময় রচনা লক্ষ্য করে তার শাশুড়ি মা বাজার থেকে পড়ে থাকা সবজিগুলো কুড়িয়ে ব্যাগের মধ্যে ভরছে, যা দেখে রচনা খুবই অবাক হয়ে বলে,
মা, আপনি কি করছেন? রাস্তায় পড়ে থাকা আলু, ঝিঙে, পটল, বেগুন, গাজর, পালং শাক, আপনি এগুলো কুড়াচ্ছেন কেন? ইস, এগুলো তো নোংরা হয়ে গেছে। কিচ্ছু নোংরা হয়নি, এই সবজিগুলো জলে ধুয়ে পরিষ্কার করলেই আবার তাজা হয়ে যাবে, আর একটু পরেই বাজার উঠে যাবে। এই সবজিগুলো বাজারে বিক্রি হয়নি বলে ওরা ফেলে রেখেছে। আমি প্রত্যেক দিন এগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে রান্নাঘরে ফ্রিজে রেখে দিই। এতদিন তুমি তো এই সবজি রান্না বান্না করছো, তুমি কি খাওয়ার সময় কিছু বুঝতে পারছো যে আমি এই সবজিগুলো রাস্তা দিয়ে কুড়িয়ে নিয়ে যাই? রচনা শাশুড়ি মায়ের কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে। মানে আপনি প্রত্যেক দিন এভাবে বাজার থেকে সবজি কুড়িয়ে ঘরে নিয়ে যান? তা নয় তো কি, এই সবজিগুলো সব থেকে ভালো। ভাগ্যিস আমার বাড়ির বাইরে বাজার আছে, তাই আমাকে টাকা দিয়ে সবজি কিনতে হচ্ছে না, আমি ফ্রিতেই সব পেয়ে যাচ্ছি। এই বলে সাথী দেবী পড়ে থাকা সবজিগুলো রান্নাঘরে নিয়ে চলে যায়। সে প্লাস্টিকে করে বাজারগুলো ফ্রিজের মধ্যে ভরে রাখে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন রাহুল বাজার থেকে মাটন কিনে নিয়ে আসে। আমি মাটন রান্না করতে পারবো না, কারণ এখন আমার মাছ মাংস দেখলেই শরীর খারাপ লাগে। আমি এগুলো রান্নাও করতে পারবো না, আর নাইবা আমি খেতে পারবো। সে আবার কি কথা? তুমি মাছ মাংস রান্না করবে না, খাবে না কেন? কি হলো তোমার? ওদের সাথে শত্রুতা কেন হলো হঠাৎ করে? ওরা তোমার কি ক্ষতি করেছে? কিছু ক্ষতি করেনি, কিন্তু কালকে আমি যখন ছাদে জামা কাপড় মেলতে গিয়েছিলাম তখন আমি মাছ মাংস কাটা দেখে ফেলেছি, তাই তারপর থেকে আমার শরীর ভালো নেই। আমি এসব রান্না করতে পারবো না, খেতেও পারবো না, আমার ভালো লাগে না। তাই আপনাদের যদি মাছ মাংস খেতে ইচ্ছা হয় আপনারা রান্না করে নেবেন, আমি শুধু নিরামিষ রান্না করব। মাছ মাংস রান্না করার দিকে আমি আর নেই। রচনা এই কথা বললে সাথী দেবী ভীষণই বিপদে পড়ে, কারণ বৌমা রান্না না করলে তাকে এখন রান্না করতে হবে। কিন্তু সাথী দেবীও কম নয়, সে মাছ মাংস রান্না করার সময় তার বৌমাকে রান্নাঘরে ডেকে পাঠায়। আসলে বাজার উঠে যাওয়ার পর যেহেতু তাদের বাড়ির চারিদিকে এবং বাড়ির সামনে পচা শাকসবজি পড়ে থাকে, তাই সাথী দেবী এবার তার বৌমাকে দিয়ে সেগুলো পরিষ্কার করাবে বলে ঠিক করে। বৌমা, প্রত্যেক দিন তো বাড়ির দরজার সামনেই বাজার বসে, আর বাজারওয়ালারা দুপুর হতে না হতেই উঠে চলে যায়, কিন্তু ভালো করে জায়গাটা পরিষ্কার করে রেখে যায় না। আমাদের বাড়ির বাইরেটার অবস্থা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, তাতে আমি কি করতে পারি? আমি তো রান্না করছি, তাই তুমি ঝাঁটা নিয়ে বাইরে যাও, পুরো জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দাও। বাড়িতে অতিথি আসলে রাস্তাঘাটের ওরকম অবস্থা দেখলে খারাপ ভাববে। আমি যদি রান্না না করতাম তাহলে ওই কাজটা আমিই করতাম। বদমাইশ বুড়ি একটা, এখন আমাকে ঝাঁটা দিয়ে বাজারে পার করবে। আমি নাকি রাস্তাঘাট ঝাড় দিতে যাব? জাস্ট অসহ্য করে একেবারে। প্রত্যেকটা এলাকার বাজার সপ্তাহে একদিন না একদিন বন্ধ থাকে, কিন্তু এই বাজারের অবস্থা দেখো, কোনো বন্ধ হওয়ার সিন নেই। রচনা মনে মনে এসব ভাবতে ভাবতে ঝাঁটা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সে সুন্দর করে বাড়ির চারপাশটা পরিষ্কার করে, কিন্তু তাকে দেখে আশেপাশের মহিলারা খুবই হাসাহাসি করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রচনা একটা ওয়ান পিস ড্রেস পরে এবং পায়ে হিল জুতা পরে তৈরি হয়। তার এরকম জামা কাপড় দেখে সাথী দেবী বলে, এরকম হিরোইনের মতো সেজে গুজে কোথায় যাচ্ছ? তোমার কোনো লজ্জা শরম নেই? বাইরে বাজার বসেছে আর তুমি বাজারের মধ্যে দিয়ে এরকম অসভ্যের মতো জামা কাপড় পরে যাবে? হ্যাঁ মা, তাছাড়া কিছু করার নেই, কারণ আজকে আমার বান্ধবীরা সবাই একসাথে রেস্টুরেন্টে যাবে বলে ঠিক করেছে। আসলে আমার নতুন বিয়ে হয়েছে তো, তাই সবাই আমার বাড়িতে আসতে চাইছিল, কিন্তু আমি কোন মুখে ওদেরকে নিমন্ত্রণ করব বলুন তো? ওরা যদি একবার এসে দেখে আমি এরকম বাজারের মধ্যে থাকি তাহলে তো আমার মান সম্মান একেবারে ডুবে যাবে। তাই আমি ওদের সাথে রেস্টুরেন্টে যাচ্ছি। তাই বলে এই জামা পরে তুমি বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাবে? হ্যাঁ, এতে খারাপ কি আছে? কারণ আমি বিয়ের আগে এরকমই জামা কাপড় পরতাম, আর এখন আমার শ্বশুর বাড়ির বাইরে বাজার আছে বলে কি আমি এরকম জামা কাপড় পরা ছেড়ে দেব? এই শুনে সাথী দেবীর খুবই খারাপ লাগে, কিন্তু রচনা ওরকম জামা কাপড় পরেই বাড়ির বাইরে বেরিয়ে যায়। তাকে দেখে বাজারের লোকজন একেবারে অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু রচনা স্টাইল মেরে হাই হিল পরে যখন বাজার দিয়ে হেঁটে যেতে শুরু করে তখনই সে পা পিছলে ডুম পটাশ হয়ে যায়, অর্থাৎ সে মুখ থুবড়ে পড়ে যায়। তার পায়ের তলায় যে কলার খোসা ছিল সেটা সে বুঝতেও পারেনি।
ওরে বাবারে, আমার কোমরটা ভেঙে গেল। এই বদমাইশ ফলওয়ালা, তোমাকে কতবার বলেছি তুমি আমার বাড়ির দরজার সামনে এই ফলগুলো নিয়ে বসবে না? তুমি আমার কোনো কথা শুনবে না, চারিদিকে কলার খোসা ছড়িয়ে রেখে দিয়েছো। আমার কোমরটা তো ভেঙেই গেল। রচনা এভাবে বাজারের মধ্যে পড়ে থাকলে তাকে দেখে বাজারওয়ালারা সবাই হাসাহাসি শুরু করে দেয়, যার ফলে রচনা খুবই লজ্জিত বোধ করে। সে কোনো মতে উঠে আবার বাড়ির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সে মনে মনে রাগের চোটে ফুঁসতে থাকে। এভাবে বাজারে শ্বশুরবাড়ি হওয়ার জন্য প্রত্যেক দিনই রচনাকে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর রচনা যেন নিজে কানে বিশ্বাস করতে পারি না, কারণ তার বাড়ির চারপাশে বাজারের কোনো রকম শব্দ পাওয়া যায় না। মাছওয়ালাকে দেখতে পাওয়া যায় না, কোনো সবজিওয়ালাকেও দেখতে পাওয়া যায় না। যা দেখে রচনা অবাক হয়ে বলে, মা, কি ব্যাপার বলুন তো? আমি কি স্বপ্ন দেখছি নাকি? প্রত্যেকদিন বাজারের আওয়াজে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছিল, কিন্তু কি ব্যাপার আজকে সব চুপচাপ কেন? বাজারওয়ালাগুলো টপকে গেল নাকি? ছি, ওসব কথা বলতে নেই। তোমার অনেক দিন ধরে অসুবিধা হচ্ছিল, এছাড়া আমাদের পাড়া প্রতিবেশীরাও ওই বাজার নিয়ে অনেক কমপ্লেন করছিল, তাই আমাদের পৌরসভায় আমরা একটা চিঠি জমা দিয়েছিলাম। কিছুদিন ধরে পৌরসভা কর্তৃপক্ষের তরফ থেকে বাজারের জন্য একটা ফ্ল্যাটের তলায় বড় ঘর করে দেওয়া হয়েছে। আজকে থেকে ওরা ওখানেই বাজার নিয়ে বসেছে। বাজারওয়ালাদের শীত, গ্রীষ্ম, বর্ষায় এরকম বাড়ির পাশে বসে বাজার বিক্রি করতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু এখন ওরা নিজেদের বসার জায়গা পেয়ে গেছে। আমাদেরও আর কোনো অসুবিধা হবে না। আমি তো বিশ্বাস করতে পারছি না, আপনারা আমার সাথে মজা করছেন না তো? কারণ বাজারওয়ালাগুলো এমন ভাবে জাকিয়ে বসেছিল, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ওরা এভাবে উঠে চলে যাবে। আরে হ্যাঁ গো বৌমা, তোমার সাথে ইয়ার্কি মেরে আমার কি লাভ হবে? কিন্তু আমি তো আর ফ্রিতে বাজার কুড়াতে পারবো না। এবার ওই ফ্ল্যাটের তলায় বাজার করতে যেতে হবে, এটা নিয়েই আমি খুব চিন্তায় আছি। শাশুড়ি মায়ের কথা শুনে রচনা হেসে ওঠে। সেদিনের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতে রচনার আর কোনো অসুবিধা হয় না। সে এখন হাসি খুশি তার পরিবারকে নিয়ে বসবাস করতে পারে। রেনু এবং মিনা দুই বোন তাদের বাবা রামপ্রকাশের সঙ্গে বাস করত। রামপ্রকাশ বাবুর এক বড় ব্যবসা ছিল। সে তার দুই মেয়েকে খুবই ভালোবাসা দিয়ে এবং স্নেহ দিয়ে বড় করে তুলেছিল। রেনু ও মিনা দুই বোনের মা অনেক বছর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। রামপ্রকাশ বাবুই তারপর থেকে তার দুই মেয়েকে মানুষ করে তুলেছিল। দুর্ভাগ্যবশত রামপ্রকাশ বাবু একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। সে তার দুই মেয়েকে নিয়ে খুবই চিন্তায় পড়ে। তাই সে একদিন বাড়িতে একজন উকিল বাবুকে ডাকে। আমার তো কোনো ছেলে নেই, সন্তান বলতে আমার দুই মেয়েই আছে, আর আমার শরীরের অবস্থাও খুব ভালো নেই। জানি না কখন উপরওয়ালার ডাক পড়বে, তখনই হয়তো চলে যেতে হবে। তবে তার আগে আমার দুই মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করে যেতে চাই। আমি মারা যাওয়ার পর আমার দুই মেয়ে অনাথ হয়ে পড়বে, তাই আমি চাই আমার সমস্ত সম্পত্তি আমার দুই মেয়ের নামে লিখে দেব। বাবা, তুমি এসব বলছো কেন? তোমার কিছু হবে না। তুমি এসব ফালতু কথা বলা বন্ধ করো তো। তোমার কিছু হয়ে গেলে আমরা দুই বোন কিভাবে বাঁচবো? সেই জন্যই তো আমার অবর্তমানে তোদের যাতে কোনো অসুবিধা না হয় আমি সেই চিন্তাটাই করে যাচ্ছি। আমার টাকা পয়সার তো অভাব নেই। আমি তো অন্য শহরে থেকে ব্যবসা করতাম, তোরা মেয়ে হয়ে অন্য শহরে গিয়ে ব্যবসা করতে পারবি না আমি জানি। আমি চাই আমি মারা যাওয়ার পর তোরা অন্য কোনো ব্যবসা শুরু করবি, আর দুই বোন ব্যবসা করেই টাকা ইনকাম করে জীবন কাটাবি। তোদের যাতে কারো কাছে হাত পাততে না হয়, আর বিপদের সময় তোদের টাকার প্রয়োজন পড়লে তোদের অ্যাকাউন্টে তো টাকা থাকবেই। বাবা, তুমি এরকম বলো না, আমাদের কিন্তু মন খারাপ করছে। তুমি তো জানো আমাদের দ্বারা কোনো কাজকর্ম হয় না, আমরা বাড়ির কোনো কাজ করতে পারি না, আর আমরা ব্যবসা করব তুমি ভাবলে কি করে? আমরা তোমাকে ভালো ডাক্তার দেখাবো, দেখবে তুমি সুস্থ হয়ে উঠবে। রামপ্রকাশ বাবু তার মেয়েদের কথা শোনে না। সে তার সমস্ত সম্পত্তি দুই মেয়ের নামে ভাগাভাগি করে দেয়। আর কিছুদিনের মধ্যেই রামপ্রকাশ বাবু মারা যায়। বাবা মারা যাওয়ার পর দুই মেয়ে বেশ কিছুদিন শোকাহত অবস্থায় জীবন কাটায়। বোন, বাবা বলেছিল আমাদেরকে কোনো একটা ব্যবসা করতে। আমরা ব্যবসা না করলে টাকা ইনকাম কিভাবে করব? আর আমাদেরকে কে দেখবে? আমাদের তো কেউ নেই। দিদি, তুই বেকার বেকার চিন্তা করছিস। কেউ নেই ঠিকই, কিন্তু বাবা আমাদের দুজনের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা রেখে গেছে। এখন আমাদের ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। আগে আমরা ওই টাকাগুলো শেষ করব, তারপর কোনো ব্যবসা করার কথা ভাববো। দিদি, অনেকদিন হয়ে গেছে শপিং করা হয়নি, চল না আজকে আমরা শপিং করে আসি। হ্যাঁ চল,
আর অনেক দিন হয়ে গেল বাইরের খাবারও খাওয়া হয়নি। আমাদের কাছে তো অনেক টাকা আছে, আমরা আর বাড়িতে রান্না বান্না করব না। আমরা তাহলে এবার থেকে রোজ বাইরের খাবারই খাবো। এভাবেই দুই বোন কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়াই লক্ষ লক্ষ টাকা খরচ করতে থাকে। তারা দুজনেই খুবই অলস প্রকৃতি ছিল। শুধু তাই নয়, তারা দামি দামি জিনিসের শপিং করতে এবং রেস্টুরেন্টের খাবার খেতেও খুবই ভালোবাসতো। এর ফলে 6 থেকে 7 মাসের মধ্যেই তাদের সমস্ত টাকা শেষ হয়ে যায়। তাদের হাতে আর কোনো টাকা থাকে না। এই মিনা, আমাদের কাছে যা টাকা ছিল আমরা তো সব শেষ করে ফেলেছি। এবার কি হবে? এবার তো আমাদের কোনো কাজ করতে হবে, না হলে আমরা কি খাবো? বাইরের রেস্টুরেন্টের খাবার খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, আমাদের তো আর বাড়ির খাবার খেতে ভালোই লাগবে না। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস, আমাদেরকে এবার কোনো কাজ করতে হবে। আমরা কিন্তু বাবার কথা না শুনে খুব ভুল করেছি। বাবা আমাদের ব্যবসা করার জন্য অনেক টাকা রেখে গিয়েছিল, আমরা তো সব টাকা শেষ করে ফেলেছি। এবার ব্যবসা করার জন্য আমরা টাকা কোথায় পাবো? এভাবে দুই বোন আফসোস করতে করতে কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা সারাদিন ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। তারা দিনমজুরের অনেক রকমের কাজ পায়, কিন্তু তাদের দুই বোনের কেউই কোনো কাজই পছন্দ করছিল না। মিনা, এসব দিনমজুরের কাজ খুবই কষ্টকর। আমরা কি কোনোদিনও এত কষ্ট করেছি বলতো? মাথায় করে চালের বস্তা, আলুর বস্তা কিভাবে বহন করব? আর বাকি কলকারখানার কাজগুলোও তো কঠিন। আমাদের দ্বারা কোনো কাজই হবে না। এবার হয়তো আমাদের না খেয়েই মরতে হবে। চল বাড়ির দিকে যাই। দুই বোন মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয়। তখন তারা তাদের গ্রামের বাজারে একটা ডিমের দোকান দেখতে পায়। ডিমের দোকানদার দীপাঞ্জন বাবু চেঁচিয়ে চেঁচিয়ে ডিম বিক্রি করছিল। এই দেখে রেনুর ছোট বোন মিনার মাথায় একটা খুবই ভালো আইডিয়া আসে। দিদি, আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে। আমাদের দ্বারা দিনমজুরের কাজ হবে না, আমরা ব্যবসাদারের মেয়ে, আর আমরা ব্যবসা করেই খাবো। আমরা আজ থেকে ডিমের ব্যবসা করব। ডিমের ব্যবসা করবি? ও, তুই দীপাঞ্জন কাকুকে দেখে ডিমের ব্যবসা করবি বলে ঠিক করলি? আর কিছু তোর মাথায় এলো না? দীপাঞ্জন কাকু পোল্ট্রি মুরগির ডিম বিক্রি করে, আর আমরা দেশি মুরগির ডিম বিক্রি করব। তুই তো জানিস মানুষ পোল্ট্রি মুরগির ডিমের চেয়ে দেশি মুরগির ডিম খেতে বেশি ভালোবাসে, কারণ দেশি মুরগির ডিম খুবই স্বাস্থ্যকর হয়। হ্যাঁ জানি, আর দেশি মুরগির ডিমের দামও তো অনেক বেশি হয়। আর দেশি মুরগির ডিম সহজে খুঁজে পাওয়াও যায় না। তুই দেশি মুরগির ডিম কোথায় খুঁজে পাবি? আর সবচেয়ে বড় কথা, তুই দেশি মুরগির ডিমের ব্যবসা করবি, সেই টাকাটা পাবি কোথায়? টাকা নেই তো, আর দেশি মুরগিও নেই। টাকা ছাড়া আর দেশি মুরগির ডিম ছাড়াই আমরা ব্যবসা করব। তুই আয় আমার সঙ্গে, দীপাঞ্জন কাকুর কাছে আমরা ডিম ধার চাইবো। আরে তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস কর। দীপাঞ্জন কাকু তো পোল্ট্রি মুরগির ডিম বিক্রি করে। এই মিনা, বল না তুই কি করতে চাইছিস? মিনা কোনো কথা না শুনে ডিমের দোকানদার দীপাঞ্জন বাবুর কাছে এসে বলে, কাকু কেমন আছো বলো? ডিমের ব্যবসা করে তো ভালোই টাকা ইনকাম করছো। এর আগে তো তোমাদের অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, উপরবেলার কৃপায় সবই ঠিকঠাক চলছে। বউয়ের সোনা গহনা বন্ধক রেখে ডিমের ব্যবসা শুরু করেছিলাম। এই ব্যবসা করার পর থেকে আমার সংসারের সব অভাব মিটে গেছে। এখন আর আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়েও আমার চিন্তা নেই। আচ্ছা কাকু, আমাদের দুই বোনের না একটু হেল্প লাগবে। তুমি কি আমাদের একটু হেল্প করতে পারবে? আসলে আমাদের এখনই 200 পিস ডিম লাগবে, কিন্তু আমাদের কাছে এখন টাকা নেই। আমরা তোমাকে 2 দিন পরে এসে টাকা দিয়ে যাব। এ কি, তোমাদের কাছে ডিম কেনার টাকা নেই? এটা আমি কি করে বিশ্বাস করব? ও বুঝেছি, বাবা মারা যাওয়ার পর সব টাকা পয়সা তোমরা ধ্বংস করে ফেলেছো। তা এতগুলো ডিম নিয়ে তোমরা কি করবে শুনি? আরে কাকু, তুমি এত প্রশ্ন করো কেন বলো তো? ডিম নিয়ে মানুষ কি করে? আরে ডিম খাওয়ার জিনিস, ডিম খাবো। আসলে আমাদের দুই বোনের ডিম খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আমরা সবসময় বেশি করে ডিম কিনে নিয়ে যাই। আগে তো আমরা সুপার মার্কেট থেকে ডিম কিনে নিয়ে যেতাম, কিন্তু এখন বুঝতেই পারছো বাবা মারা যাওয়ার পর টাকা পয়সার অভাব পড়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও 200 পিস ডিম। এক একটা ডিমের দাম 6 টাকা করে, তোমাদের 1200 টাকা হলো। 2 দিন পর তাহলে 1200 টাকা দিয়ে যাও, কেমন? যাও নিয়ে যাও। মিনা খুবই খুশি হয়ে ডিমগুলো নিয়ে বাড়িতে চলে আসে। মিনা, আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। তুই আমাকে কিছুই বলছিস না, নিজের মতো যা ইচ্ছা করে যাচ্ছিস। পোল্ট্রি মুরগির ডিম নিয়ে এসেছিস, আর তুই যে বললি দেশি মুরগির ডিমের ব্যবসা করবি। আরে দিদি, তুই মাথা গরম করছিস কেন? তোর বোন এখনো বেঁচে আছে, চিন্তা করিস না। আমরা আগে যেমন বড় লোক ছিলাম আবার সেরকমই বড় লোক হয়ে যাব।
দেশি মুরগির ডিম হালকা বাদামি রঙের মতো হয়, তাই তো? আর পোল্ট্রি মুরগির ডিম সাদা। এই ডিমগুলোকে ব্রাউন কালারে রূপান্তরিত করব। আমাদের কাছে ওয়াটারপ্রুফ কালার আছে না? তাড়াতাড়ি কালারটা নিয়ে আয় তো দিদি। আরে মিনা, তোর মাথায় তো দেখছি বুদ্ধি খুবই ভালো আছে। তুই আমার ছোট বোন হয়ে অনেক বেশি স্মার্ট। দাঁড়া, আমি এখনই রং নিয়ে আসছি। দুই বোন মিলে ওয়াটারপ্রুফ কালার জলের মধ্যে গোলে এবং সেই রংগুলো জলের মধ্যে একে একে ডিমগুলো চুবিয়ে নেয়। এর ফলে ডিমগুলোর রং পরিবর্তিত হয়ে যায় এবং ডিমগুলোর রং হালকা বাদামি রঙের হয়ে যায়। এর ফলে ডিমগুলোকে দেখতে একেবারে দেশি ডিমের মতোই মনে হচ্ছিল। মিনা, এই ডিমগুলো তো দেখে একেবারে দেশি মুরগির ডিমই মনে হচ্ছে, কিন্তু সাইজটা একটু বড় মনে হচ্ছে না? হ্যাঁ, ভালো তো। সাইজ বড় বলেই তো মানুষ বেশি করে কিনবে, আর সাইজ বড় হলেই আমরা দেশি মুরগির ডিম বেশি টাকা দামে বিক্রি করতে পারবো। আমাদের এলাকায় দেশি মুরগির ডিমের কোনো দোকান নেই। আমরা এই ডিমগুলো 7 টাকা করে কিনেছি, তাই তো? এবার আমরা আমাদের হোমমেড দেশি মুরগির ডিমগুলো 14 টাকা করে বিক্রি করব। এভাবে দুই বোন তাদের বাড়ির সামনে ডিমগুলো নিয়ে সেই ডিম বিক্রি করতে শুরু করে। দেশি মুরগির ডিম, দেশি মুরগির ডিম নিয়ে যাও সবাই। একেবারে সাইজে বড় বড় দেশি মুরগির ডিম, মাত্র 14 টাকা পিস। নিয়ে যান, নিয়ে যান, দেশি মুরগির ডিম নিয়ে যান। এত ভালো দেশি মুরগির ডিম কোথাও পাবেন না। রেনু ও মিনাকে দেশি মুরগির ডিম বিক্রি করতে দেখে একে একে ওই গ্রামের লোকজন তাদের বাড়ির সামনে এসে ভিড় করে। আরে তাই তো, এই ডিমগুলো তো খুব সুন্দর। অনেকদিন থেকে আমি দেশি মুরগির ডিমের সন্ধান করছিলাম। আসলে আমার প্রেসার লো হয়ে গেছে, তো ডাক্তার আমাকে প্রত্যেকদিন 2টো করে দেশি মুরগির ডিম খেতে বলেছে। এক কাজ কর, আমাকে 20 পিস মুরগির ডিম দিয়ে দে। হ্যাঁ, আমারও তো ডিম খেতে খুবই ভালো লাগে, কিন্তু পোল্ট্রি মুরগির ডিমের স্বাদ আমার একটুও পছন্দ নয়। আমাকেও 10টা ডিম দিয়ে দাও। এভাবে কয়েক ঘন্টার মধ্যে রেনু ও মিনা সমস্ত ডিম বিক্রি হয়ে যায়। তারা দুই বোন খুবই খুশি হয়। দেখলি দিদি, আমাদের সব ডিম বিক্রি হয়ে গেছে। শুধু ব্যবসা করব বললে হয় না, ব্যবসা করার জন্য বুদ্ধি খাটাতে হয়। আমরা 7 টাকা করে দীপাঞ্জন কাকুর কাছ থেকে 1400 টাকায় ডিম কিনেছিলাম, তাই তো? আর আমরা সেই ডিমগুলোই দেশি মুরগির ডিম হিসেবে 2800 টাকায় বিক্রি করেছি। তাহলে আমাদের ডবল লাভ হলো। হ্যাঁ রে বোন, আমার তো খুব আনন্দ হচ্ছে। আমরা কালকে ওই দীপাঞ্জন কাকুর কাছ থেকে আরো বেশি করে ডিম কিনে আনবো। পরের দিন দুই বোন আবার দীপাঞ্জন বাবুর দোকানে যায়। এই নাও কাকু, তোমার ডিমের টাকা। 2 দিন পর দেব বলেছিলাম, কিন্তু আজকেই দিয়ে দিলাম। আর আজকে আমাদেরকে 500 পিস ডিম দিতে হবে। তোমাকে আবার কালকে এসে টাকা দিয়ে যাব। এভাবে দুই বোন দীপাঞ্জন বাবুর কাছ থেকে ডিম নিয়ে ডিমের ব্যবসা করতে থাকে। তারা দেশি মুরগির ডিম বলে সকল গ্রামবাসীকে বোকা বানাচ্ছিল। এরকম ভাবে কয়েকদিন চলতে থাকে। একদিন দুই বোন আবার দীপাঞ্জন বাবুর কাছ থেকে ডিম কিনে নিয়ে যায়। না, আমার ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। এরা ডিম খেতে ভালোবাসে, তাই বলে প্রত্যেকদিন এত ডিম এটা কিভাবে খাবে? নিশ্চয়ই এর মধ্যে কোনো গ্যারাকল আছে। যে থেকে এরা দুই বোন আমার কাছ থেকে ডিম কেনা শুরু করেছে, তখন থেকে আমার দোকানেও কাস্টমার আসা বন্ধ হয়ে গেছে। আজকে আমি ব্যাপারটা জেনেই ছাড়বো। এই বলে দীপাঞ্জন বাবু রেনু ও মিনা দুই বোনের পিছু পিছু তাদের বাড়িতে আসে। সে তাদের দুই বোনকে ডিমগুলোকে রং করতে দেখে ফেলে। সে খুবই রেগে যায়, কিন্তু সে তখনই কিছু না বলে আশেপাশের সমস্ত গ্রামবাসীকে সেখানে ডেকে নিয়ে আসে। এই দেখো দেখো সবাই, এরা দুই বোন মিলে তোমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে। তোমাদের তো বোকা বানাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আমার ব্যবসাটাও তো সাপোর্ট করছে। ও, আমি এবার বুঝলাম যে ডিমগুলোর স্বাদ এরকম কেন মনে হয়। বেশ কয়েকবার কিন্তু সন্দেহ হয়েছিল আমার, কিন্তু তোরা যে এত সাংঘাতিক বেরোবি সেটা কি করে জানবো? তোমরা দুজনে আমাদের এইভাবে ঠকিয়েছো, আমরা তোমাদের পুলিশে দেব। এই, পুলিশকে ফোন করো তাড়াতাড়ি। আপনারা এমন করবেন না, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। আর কখনোই আমরা এমন করব না, আর আপনাদেরকে আমরা কখনো ঠকাবো না। আমরা দুই বোন অনাথ, আমাদেরকে পুলিশে দেবেন না। এবার থেকে আমরা সৎ পথে টাকা উপার্জন করব। হ্যাঁ, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আপনাদের কাছ থেকে ডিমের বেশি টাকা নিয়েছি, আমরা সবার টাকা ফিরিয়ে দেব। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। রেনু ও মিনা অনেক কাকুতি মিনতি করলে গ্রামবাসী তাদেরকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে রেনু ও মিনা অসৎ পথে ব্যবসা করা বন্ধ করে দেয় এবং তারা নিজেদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে।
তারা জীবনে পরিশ্রম করতে শেখে এবং সৎ পথে উপার্জন করতে শেখে। এর ফলে তারা দুজনেই সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকে।